আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। অনার্স এবং মাস্টার্স লেভেলের একটা গুরুত্বপূর্ণ কোর্স হলো তুলনামূলক সাহিত্য। তুলনামূলক সাহিত্য বলতে বোঝায় কোনো এক লেখকের সাহিত্যকর্মের সাথে অন্য আরেক লেখকের সাহিত্যকর্মের তুলনা করা, সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজে বের করা। লেখক দুজন হতে পারে একই দেশের, কিন্তু লেখাটা সমজাতীয় কিংবা কাছাকাছি। লেখক দুজন দুই দেশেরও হতে পারে। বাংলাদেশের অন্যতম কবি শামসুর রাহমানের বন্দি শিবির কাব্যগ্রন্থের কবিতার সাথে ফিলিস্তিনির জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার তুলনামূলক আলোচনা করব। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও শামসুর রহমান ও মাহমুদ দারবিশ কাব্য ভাবনায় কিভাবে অভিন্ন, এই যে বিষয়টি, এটা আলোচনার মাধ্যমে স্পষ্ট হবে বলে আশা করছি। বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান। তার কবিতায় দেশপ্রেম ও সামাজিক সচেতনতায় সতেজ ও দীপ্ত। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় রূপায়িত হয়েছে গভীর সংবেদনশীলতায়। ৭১-এর মুক্তিযুদ্ধের শ্বাসরুদ্ধকার ভয়াবহ বন্দিদশা তথা মুক্তিযুদ্ধের একাত্মতা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পেয়েছে শামসুর রহমানের কবিতায়, বিশেষ করে বন্দি শিবির কাব্যগ্রন্থে। অপরদিকে মাহমুদ দারবিশ ফিলিস্তিনির মানবতাবাদী জাতীয় কবি। আরব কবিদের যারা স্বাধীনতা সংগ্রাম ও দেশ কবিতার জন্য খ্যাত হয়েছেন তাদের মধ্যে অন্যতম। রক্তাক্ত ফিলিস্তিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরাবরই মুখর ছিলেন কবি মাহমুদ দারবিশ। মাহমুদ দারবিশ এবং শামসুর রহমান দুজন দুই দেশের দুই প্রান্তের কবি। ভৌগোলিক অবস্থান ভিন্ন, কিন্তু স্বদেশ প্রেম, নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসাবে এদের কাব্য ভাবনা অভিন্ন ও একসূত্রে গাঁথা। একজন ফিলিস্তিনি নিপীড়িত উদ্বাস্তু মানুষের প্রতিনিধি, অন্যজন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে পরাধীন নিপীড়িত বাঙালি জাতির প্রতিনিধি। এই দুই বন্দি জনগোষ্ঠীর হাহাকারের চিত্র, আত্মমানবতার হাহাকার দুই ভিনদেশী লেখকের অনুভূতিকে এক সুরে বেঁধেছে। শামসুর রহমান যখন বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি লিখেন, তখন আমাদের বাংলাদেশ পাকিস্তানের করায়ত্তে ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও বর্তমান মাহমুদ দারবিশের জন্মস্থান ইসরায়েলের দখলীকৃত এলাকায়, যা ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইসরায়েল দখল করে নেয়। অজস্র ফিলিস্তিনির মতো তিনিও হারিয়েছিলেন তার গৃহ, গ্রাম ও শৈশব। হানাদার ইসরায়েলি সৈন্যরা তার কাছ থেকে কেড়ে নিয়েছিল তার স্বদেশ মাতৃভূমির পরিচয়। মাহমুদ দারবিশ তার কবিতার মধ্যে সমসাময়িক এই অবস্থাকে ধারণ করেছিলেন। বর্তমানেও ফিলিস্তিনিরা নিপীড়িত হচ্ছে। অপরদিকে ১৯৭১ সালে ২৫শে মার্চের হামলা, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অবস্থা, উদ্বাস্তু মানুষের ভারতে আশ্রয়, তাদের স্বপ্ন, স্মৃতিচারণ, প্রত্যাশা, আকুলতা সব কিছু ফুটে উঠেছে শামসুর রহমানের কবিতায়। দুই কবি দুই ভৌগোলিক অঞ্চলের, দুজনেই অবরুদ্ধ নাগরিক জীবনের মানুষ, তাই দুজনের কবিতায় ফুটে উঠেছে মাটির কাছাকাছি যাওয়ার আকুলতা। দুজনেই অবরুদ্ধ বাস্তুচ্যুত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাদের কবিতাগুলো বিশ্লেষণ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের নাম কবিতা বন্দি শিবির থেকে। কবিতায় অবরুদ্ধ কবির মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীন দেশের কবিদের কাব্য রচনার স্বাধীনতার প্রতি ঈর্ষার মধ্য দিয়ে প্রতিভাত। বন্ধুরা, তোমরা যারা কবি, স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে আমি বড় ঈর্ষান্বিত আজ। কবির প্রিয় শব্দ স্বাধীনতা নিষিদ্ধ হয়ে গেছে বাংলায়, কিন্তু তিনি চতুর্দিকে পাতায়, ফুটপাতে, পাখিতে, নারীতে ঝলসে উঠতে দেখেন প্রিয় শব্দ স্বাধীনতাকে। সারাটি কবিতা নরম ও বিষণ্ণ। তিনি এখানে উচ্চকিত করে তুলেছেন বেদনা, আকাঙ্ক্ষা, কামনা, যন্ত্রণাকে। কবির বাক স্বাধীনতার ঊর্ধ্ব পরাধীনতার জাতাকলে কবির গভীর আফসোস। অথচ এদেশে আমি আজ দম বন্ধ এ বন্দি শিবিরে,
মাথা খুললেও পারি না করতে উচ্চারণ, মনের মতন শব্দ কোনো, মনের মতন সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ। কবির অব্যক্ত আর্তনাদ রক্তাক্ত হয়ে ঝরে পড়ছে কবিতার খাতায় অক্ষরের আড়ালে। কবির এই আর্তনাদ ভিনদেশি কবি মাহমুদ দারবিশের আর্তনাদের সাথে তুলনীয়। পৃথিবীর সব দেশে সবকালে কালোত্তীর্ণ কবি লেখকদের বোধ ও অনুভূতির বহিঃপ্রকাশ প্রায় একই রকম। মাহমুদ দারবিশের একটি কবিতা হলো বড় বেশি কথা বলি। এখানে তিনি বলেছেন, এ কথা কি সত্যি যে মানুষের এই মাটির পৃথিবী সব মানুষের জন্য, যেমনটি আপনারা বলেন? বলুন তাহলে আমার কুঁড়েঘরটি কই, আর আমিই বা কোথায়? নিজ বাসভূমে পরবাসী কবি মাহমুদ দারবিশ নিজের দেশেও উদ্বাস্তু হয়েছে, নিজের দেশেও তাকে পাসপোর্ট ছাড়া ঢুকতে দেয় না। মানুষ মানুষের জন্য, একথা তার কাছে ভ্রম মনে হয়। 1948 সালে ফিলিস্তিনির উপর জন্ম হয় ইসরায়েলের 417টি ফিলিস্তিনি গ্রাম, জ্বালিয়ে পুড়িয়ে মুছে যায় ফিলিস্তিনির মানচিত্র। দারবিশের বয়স তখন 6 বছর। তার পরিবার জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে আশ্রয় নেন লেবাননে। সেই থেকে মাহমুদ দারবিশের শরণার্থী জীবন শুরু। কোনো দেশেই তার নাগরিকত্বের স্বীকৃতি নেই। আমৃত্যু তিনি এই কষ্ট বয়ে বেরিয়েছেন, ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের হয়ে লিখেছেন। তার জন্মভূমিতে মৃত্যুর দামামা বাজে, যেখানে নিঃশ্বাস নিতে হয় হাঁপানি রোগীর মতো। জন্মভূমিতে নিজের একটা নামও নেই। স্তোত্র 2 কবিতায় তিনি বলেছেন, মাহমুদ দারবিশ আর আমার যেটি সাচ্চা নাম, বুঝলে সে তো কবেই আমার গা গতর থেকে খুবলে খাবলে নিয়েছে পুলিশের দৌড়রা। মাহমুদ দারবিশকে বলা হয় যুদ্ধ মাঝে শান্তির দূত। তিনি তার কবিতার মাধ্যমে বিশ্ব বিবেকের সামনে যেমন ফিলিস্তিনিদের জাতীয় মুক্তির জোরালো দাবি তুলেছেন, তেমনি যুদ্ধ ও খুনের লোহিত ধারার মধ্যে শান্তির সবুজ গালিচার সন্ধান করেছেন সব সময়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হৃদয়ের ক্ষোভ, ক্ষত, আশা ও হতাশা, মুক্তির স্বপ্ন ও দ্রোহের আগুন বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। এই কবি আজীবন গেয়েছেন ফিলিস্তিনির মাটি, মানুষের মুক্তির গান। স্বদেশ ও স্বদেশের মানুষের দুর্দশা কবিকে যেমন কঠোর চিন্তায় উদ্বুদ্ধ করেছে, তেমনি কখনো হতাশও করেছে। আওয়ার কান্ট্রি ইজ এ গ্রেভিয়ার্ড কবিতায় তার সেই হতাশা আমরা দেখতে পাই। ভদ্রলোকেরা, আপনারা আমাদের দেশকে পরিণত করেছেন কবরে, বুলেটের চাষ করেছেন আমাদের মাথায় এবং সম্পন্ন করেছেন গণহত্যা। বিশ্বের সবচেয়ে নিপীড়িত মানুষদের দেশ ফিলিস্তিন। দারবিশকে বলা হয় এই নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকে দেশটির অপরাপর কবি সাহিত্যিকদের সঙ্গে তিনি কলম যুদ্ধে অবতীর্ণ হন। শুরু হয় জেল, জুলুম, নিপীড়ন। শেষমেশ সপরিবারে দেশ ছেড়ে পালান তিনি, কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি তার কবিতার যুদ্ধ। একজন আরব সমালোচক বলেছেন, মাহমুদ দারবিশের কবিতা যদি অস্ত্রের বিকল্প হয়ে না উঠত, তাহলে এতটা সামনে তিনি আসতে পারতেন না। ফিলিস্তিনির জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতা অনুবাদ গাজী সাইফুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র, পৃষ্ঠা 11। ফিলিস্তিনিয়ান ইন্তিফাদার সংগ্রামকে জয়যুক্ত করার জন্য কবিতার বেশিরভাগ সময় অবরুদ্ধ রামাল্লায় কাটিয়েছেন এবং রচনা করেছেন অসাধারণ সব বিপ্লবী কবিতা। দারবিশের কবিতার মূল্যায়নের জন্য প্রথমেই আমরা আরেক আরব কবি নাওমি শিহাবনির একটা উদ্ধৃতি দিতে পারি। তিনি লিখেছেন, দারবিশ হলেন ফিলিস্তিনি মানুষের অতি প্রয়োজনীয় দম বা নিঃশ্বাস প্রশ্বাস। নির্বাসন আর প্রত্যাশার মাঝখানে নির্মাণাধীন কল্পিত সেতুর প্রত্যক্ষ রূপদানকারী। ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতা পূর্বোক্ত, পৃষ্ঠা 14। বিষয় মানব কবিতায় উদ্বাস্তু পরাধীন মানুষের নিপীড়িত জীবনের চিত্র তুলে ধরেছেন কবি। তারা কেড়ে নিল তার মুখের খাবার, পোশাক আর পতাকা, তারপর ঠেলে ঢুকিয়ে দিল ফাঁসির আসামির খুপড়িতে আর বলল, বেটা বাটপার।
এই কবিতার শেষ স্তবকে তিনি বন্দিত্ব থেকে মুক্ত হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অত্যাচারী শাসকদের পতন হয়েছে যুগে যুগে, এমন দৃষ্টান্তও কম নয়। হাজতে তো আর চিরকাল কেউ থাকে না, হতে পারে শিকলও তেমনি। সম্রাট নিরো কবেই খতম, বেছে নেই রোমও। বিষয় মানব কবিতায় এই কথাটি তিনি বলেছেন। দারবিশ স্বপ্নে দেখে একদিন সুদিন আসবে, উপত্যকা ভূমি গমের শস্য দানায় ভরে যাবে। একজন নির্বাসিত নিয়ত ঠিকানা বদলকারী যাযাবর মানুষ হিসেবে দারবিশ যে অবর্ণনীয় শারীরিক ও মানসিক কষ্ট ও দুর্ভোগ সয়েছেন, তাই নানান কাব্যিক রূপকাঠামোর মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে তার কবিতায়। দেশ হারানোর যাতনাকে তিনি এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি। এমনকি যখন তিনি অন্য কিছু নিয়ে লিখেছেন, যেমন নারী, সেটাও প্রতীকী অর্থে তার ঋত স্বদেশ ভূমিকেই বুঝিয়েছেন। হে কন্যা, আঁখি দুটি তোমার ফিলিস্তিনি, আর জন্ম ও মৃত্যু বটে ফিলিস্তিনি, ফিলিস্তিনির হে প্রেমময়ী। মানুষের আত্মপরিচয়ের সংকটকে তিনি তার নিজের এবং স্বজাতির প্রত্যেকের আত্মপরিচয়ের সংকটের মধ্যে দিয়ে প্রতিকায়িত করেছেন। তিনি তার নির্বাসনকে ব্যাখ্যা করতে গিয়ে কবিতার ভাষায় বলেছেন, অনুপস্থিতি আমি এসে পড়েছি অনুপস্থিতির বাড়িতে। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কে, তখন তিনি বলেন, আমি এখনো জানি না। তার এই উত্তরকে অনুধাবনীয় করতে তিনি আরেকটু এগিয়ে বলেন, সম্ভবত আমার মতো আপনারও কোনো ঠিকানা নেই। তারপর সেই মানুষটির দুর্দশা ফুটে ওঠে আরও একরাশ প্রশ্নের মধ্য দিয়ে। সেই মানুষের কী বা দাম, যার কোনো স্বদেশ ভূমি নেই, নেই কোনো পতাকা, কোনো ঠিকানা। এরকম মানুষের কি দাম বলো? নির্বাসন থেকে চিঠি কবিতায় তিনি এভাবেই তার অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। ফিলিস্তিন থেকে যারা বিতাড়িত, তারা তো প্রকাশ্যেই স্বদেশহারা, শরণার্থী। আর যারা ইসরায়েল অধিকৃত ভিতরে থেকে যেতে পেরেছেন, কোনোভাবে তাদের আইনি পরিচয় দেওয়া হয়েছে উপস্থিত, অনুপস্থিত, বহিরাগত বলে। এই পরিচয়ের সংকট এবং স্বদেশ প্রত্যাবর্তন ও স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা দারবিশের কবিতাকে কখনো প্রতিবাদী, কখনো প্রতীকী, কখনো স্বপ্নময়, কখনো নৈসর্গিক, কখনো বিষাদ, কখনো আলোড়িত ও আলোড়ক করে তুলেছে। ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি কবিতায় স্বদেশের কথা, গালিলির কথা বলেছেন। সেখানে চাইলেও কবি ছুটে যেতে পারে না। কবিতা লিখেই তিনি লড়াই করেছেন। অত্যাচার, ক্ষত সব ভুলে কবি দেশকে ভালোবেসেছেন, দেশ তার প্রেমিকা। আমি তো প্রেমিক এবং এই ভূমি আমার প্রেমিকা। ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি। তিনি স্বপ্ন দেখেছেন, মুক্তি প্রত্যাশা করেছেন, সকলকে উজ্জীবিত করতে চেয়েছেন। এই সেই সময় যখন আর কথা নয়, কাজ, সময় এসেছে প্রমাণ দেওয়ার। ভালোবাসি এই মাটিকে এবং দোয়েলের গান। অবরুদ্ধ যখন কবিতায় স্বাধীনতাকামী আসন্ন উষার আশায় অপেক্ষামান ফিলিস্তিনিদের কথা বলা হয়েছে। ওদের আর হারাবার কিছু নেই। এ কবিতায় তিনি ইসরায়েলি সেনার উদ্দেশ্যে বলেছেন, ভেতরে এসো, অ্যারাবিয়ান কফি পান করো আমাদের সাথে, তাহলে টের পাবে আমাদের মতোই মানুষ তোমরাও। তার শত্রু যে মানুষ, তার মতোই, একথা তিনি কখনো বিস্মৃত হননি। ফিলিস্তিনিদের অবরুদ্ধ অবস্থা বর্ণনা করেছেন এভাবে, আমাদের ক্ষতির খতিয়ান 2 থেকে 8 জন শহীদ প্রতিদিন, আহত 10 জন, আর 20টি বাড়ি এবং জলপাই গাছ 50টি। নির্বাসন থেকে চিঠি কবিতায় কবি ভবঘুরে উদ্বাস্তু মানুষের অবস্থা তুলে ধরেছেন নিজের মাধ্যমে। গৃহহারা এসব মানুষের সহায় সম্বল কিছু নেই। খাবার জন্য আছে বাসি রুটি, কাঁধে ঝুলি, আর কবিতা লিখে মনের ভার কমানোর জন্য রয়েছে একটা নোটবুক। ফুটে উঠেছে বাস্তুহারা মানুষের আর্তনাদ। নিজ জন্মভূমি কোনো ভবগুরুকে ফিরিয়ে দেয় না, বৃষ্টি নামায় না ওপর থেকে, পথ হারানো ভগ্নপক্ষ পাখিরা পালক গজাতে দেয় না পাখায়। নির্বাসন থেকে চিঠি। কবি শামসুর রহমানও বাস্তুচ্যুত হয়েছিল ঢাকা থেকে নরসিংদী। 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার হয়েছিল। এসব হত্যার এক অসাধারণ দলিল হয়ে উঠেছে প্রায় প্রতিটি কবিতার পরতে পরতে আছে এসব হত্যার শ্বাসরোধী বর্ণনা।
না আমি যাব না, এই কবিতায় তিনি বলেছেন। আমিও নিজেকে ভালোবাসি আর 10 জনের মতন, ঘাতকের অস্ত্রের আঘাত এড়িয়ে থাকতে চাই আমিও সর্বদা। অথচ এখানে রাস্তাঘাটে সবাইকে মনে হয় প্রচ্ছন্ন ঘাতক। পথের কুকুর কবিতায় মুক্তিযুদ্ধের সময়কার অবরুদ্ধ মানুষের বোধ শিল্পিত হয়েছে এভাবে। আমি বন্দি নিজ ঘরে, শুধু নিজের নিঃশ্বাস শুনি, এত স্তব্ধ ঘর, আমরা কজন শ্বাসজীবী। মানুষ মরেছে পথে ঘাটে, প্লেগ বিদ্ধ রক্তাক্ত ইঁদুরের মতো। পথের কুকুর দেখি বারংবার তেড়ে যাচ্ছে জলপাই রং একটা জিপের দিকে, জিপের সশস্ত্র সৈনিক কতিপয়। ভাবি যদি অন্তত হতাম আমি পথের কুকুর। কবির আক্ষেপ, সে মানুষ হয়ে কিছু করতে পারছে না, পথের কুকুরটাও তার চেয়ে ভালো অবস্থায় রয়েছে। পরাধীনতা শৃঙ্খলে মানুষের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে একটা পথের কুকুরও তার থেকে স্বাধীন ছিল। কুকুর এখানে সাহসী, কিন্তু অবরুদ্ধ মানুষের সশস্ত্র সেই জীব তার আবার সাহস নাই। যুদ্ধকালীন প্রতিদিনের বাস্তব চিত্র ধরা পড়েছে এই কবিতায়। প্রত্যাহিক কবিতায় পুলিশ এবং রাজাকারের দৌরত্ব, নারীর চিৎকার, হাত বাঁধা মানুষের রাইফেলধারী, পাঞ্জাবি সৈনিক ইত্যাদির বাস্তব চিত্র ফুটে উঠেছে। চারদিকে পালাবার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে হানাদার বাহিনী। প্রত্যাহিক কবিতায় কবি বলেছেন, পশ্চিমা জোয়ান আসে তেরে, স্টেনগান হাতে আর প্রশ্ন ছুঁড়ে ঘাড় ধরে, বাঙালি হতুম আমি রুদ্রবাগ, কী দেব জবাব। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা একজন সন্ত্রস্ত ব্যথিত কবির অভিজ্ঞতা ও ভাবনা বেদনার অভিজ্ঞান। এ কাব্যে যুদ্ধকে ছেঁকে তুলে আনতে চেষ্টা করেছেন কবিতায়। মধুস্মৃতি কবিতায় মধুর ক্যান্টিনের উপর পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারের বিবরণ লিপিবদ্ধ করেছেন। বিষাদক্রান্ত গদ্য কবিতায় বাঙালিদের যা অর্জন সব কিছু ধ্বংস করেছে বর্বরগুলো। আমাদের প্রিয় যা কিছু সবই তো ওরা হত্যা করে একে একে, শহীদ মিনার অপবিত্র করে। কবি পূর্বের অবস্থার সাথে বর্তমান অবস্থা মিলিয়ে স্মৃতিচারণ করেছেন। 1971 সালের 25শে মার্চ কালো রাতে কবি শামসুর রহমান নিরাপদ আশ্রয় পেতে গ্রামের বাড়ি চলে যায়। 1.5 মাস পর ঢাকা ফিরে দেখে ঢাকা তখন অপরিচিত শহর, পথঘাট ফাঁকা, চেনা মানুষ নেই বললেই চলে। চারদিকে হত্যা, সন্ত্রাস, ফৌজি জিপের শব্দ, ট্রাকের ঘর্ষণ, বুটের শব্দ, আগুন, ভয় আর প্রতিনিয়ত মৃত্যু চিন্তা আছেই তো। মজলুম আদিব অর্থাৎ নির্যাতিত লেখক ছদ্মনামে তিনি লিখেছেন। সবগুলো কবিতায় ছাপ থেকে গেছে যন্ত্রণার, কষ্টের, রক্তের। চিত্রিত হয়েছে হত্যা, অবিচার, ধর্ষণ। বাংলার স্বাধীনতা পাওয়ার জন্য যে ত্যাগ দিতে হয়েছে তার বর্ণনা দিয়েছেন কবি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায়। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর। উদ্ভাস্ত কবিতায় বর্ণিত হয়েছে জীবন গিয়েছে শত সহস্র মানুষের, ক্যাম্পে পরিণত হয়েছে তখন ঢাকা শহর। এত নিশ্চুপ যেখানে টিকটিকিরও শব্দ মিলে না। নিজের শহরে নিজে বন্দি, নিজের ঘরে নিজেই কয়েদি। যদিও যায়নি পরবাসে, তবু আমি বিষণ্ণ উদ্ভাস্ত একজন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা মেতে উঠেছিল গণহত্যায়, তাই কবির প্রতিটি অক্ষর এক একটা লাশ। প্রতিটি অক্ষরে কবিতায় লিখেছেন, এখন যা কিছু লেখি সব কিছুতেই ভর করে লক্ষ লক্ষ গুলিবিদ্ধ লাশ। প্রতিটি অক্ষরে আজকাল প্রতিটি শব্দের ফাঁকে শুয়ে থাকে লাশ। কবিতাকে কবি প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছেন, যেমনটা পূর্বোক্ত আলোচনায় মাহমুদ দারবিশের কবিতায়ও দেখেছি। মাহমুদ দারবিশের মতো শামসুর রহমানও আশাবাদ ব্যক্ত করেছেন। যুদ্ধের এই ভয়াবহতা, দেশের এমন অবস্থা, তখন গেরিলা বাহিনী ছিল সেই অন্ধকার সময়ের প্রত্যাশার নাম। এদের হাত ধরেই মুক্তি আসবে, কবি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ হাত ধরে পরস্পর, সর্বত্র তোমার পদধ্বনি শুনি, দুঃখ তারা নিয়া তুমি তো আমার ভাই হে, নতুন সন্তান আমার। রক্তাক্ত প্রান্তর কবিতায় উচ্চারিত হয়েছে হায়ানাগুলোর দ্বারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের চিত্র।
মুনির চৌধুরীর মতো সূর্য সন্তান বাংলায় দরকার ছিল, যে প্রতিনিয়ত যুদ্ধের খোঁজ রাখত, কিন্তু বিজয়ের দুদিন আগে 14 ডিসেম্বর তাকে নিয়ে হত্যা করা হলো। বাংলাদেশ ঠিক স্বাধীন হলো, কিন্তু মুনির চৌধুরীর মতো বুদ্ধিজীবীরা উধাও, যারা ফিরবে বলে জনতা অপেক্ষামান, যাদের আত্মত্যাগের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত, তার স্বাধীনতার সূর্য দেখতে পেল না। এটা কবির পক্ষে মেনে নেওয়া কষ্টের। শুনুন মুনির ভাই, কালো জঙ্গি পায়ের তলায় চাপা পড়া আপনার বাংলাদেশ লক্ষ লক্ষ বুটের চেয়েও বহু ক্রোশ বড় বলে বর্গীরাও উধাও। বহুদিন পরে আজ আমাদের মাতৃভূমি হয়েছে স্বদেশ, ইত্যাদি ইত্যাদি খবর শুনুন। আপনি নিজেই আজ কি দুঃসহ বিষণ্ণ সংবাদ। স্বাধীনতা যুদ্ধের সময় কবি যাপন করেছেন অবরুদ্ধ জীবন। নিজের বর্ণনায় তা ফুটে উঠেছে। সুদীর্ঘ 9 মাস আমরা যে পরিবেশে বাস করেছি তাকে কাফকার জগৎ বললে কিছুই বলা হয় না। উৎপীড়ন, হত্যা এবং সন্ত্রাস আমাদের চারপাশে রচনা করেছিল এক ভয়ঙ্কর তমাশাচ্ছন্ন ও বিভীষিকাময় পটভূমি। শামসুর রহমান তার কালের ধুলোয় লেখা প্রবন্ধে এটি বলেছেন। স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশের এবং 69-এর গণ অভ্যুত্থান থেকে 1971 সালের 16 ডিসেম্বর দেশের চূড়ান্ত বিজয় অর্জনকালীন সময়ে কবির নিরুপায় যন্ত্রণা আর দেশ ও স্বাধীনতার প্রতি প্রবল আবেগ মর্মরিত হয়েছে শামসুর রহমানের কবিতায়। প্রতিটি কবিতার জমিন ভরে গেছে রক্তে, ব্যক্ত হয়েছে যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের মানুষের উপরে পাকিস্তানি বর্বরদের যে অমানবিক নির্যাতন এবং লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্যা বয়ে দিয়েছিল, সেই সকল নির্যাতিত নিপীড়িত রক্তের দলিল হলো শামসুর রহমানের কবিতা, বিশেষ করে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি। অপরদিকে ফিলিস্তিনি জাতির গৃহবন্দী শ্বাসরুদ্ধ অবরুদ্ধ জীবনের দলিল হয়ে থেকেছে মাহমুদ দারবিশের কবিতা। দারবিশের ক্ষেত্রে স্মৃতি এবং স্বদেশ অবিচ্ছেদ্য যমজ স্বরূপ, এজন্য তার কবিতা তার স্বদেশ হয়ে উঠেছে। মাতৃভূমি চেতনা তার সমগ্র কাব্য সৃষ্টির মূল থিম ও বিষয়। ফিলিস্তিন ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিন্নতা থাকলেও মাহমুদ দারবিশ ও শামসুর রহমানের কবিসত্তায় ভিন্নতা নেই। তাদের অনুভূতির ভাষা, হৃদয়ের রক্তক্ষরণ, দেশের অবরুদ্ধ অবস্থা, উদ্বাস্তু মানুষের আর্তনাদ, হাহাকার, স্বদেশে ফেরার আকুলতা, তাদের কাব্যভাষা তাদেরকে এক সূত্রে গ্রথিত করেছে। দুই কবি যেন একই বৃন্তে দুটি কুসুম, একাত্মা তাদের সমস্ত প্রকাশ। পার্থক্য হলো বাংলাদেশ স্বাধীন হলেও ফিলিস্তিনিরা এখনও অত্যাচারিত হচ্ছে, তাদের উপর এখনও নিপীড়ন হচ্ছে। তাই বলা যায় ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও শামসুর রহমান ও মাহমুদ দারবিশের কাব্য ভাবনা এক ও অভিন্ন। ভাষা ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতির কোনো ভিন্নতা নেই। তার কবিসত্তা, তাদের দুজনের কবিসত্তা মিলে এক ও অভিন্ন হয়ে গেছে তাদের কাব্য ভাবনায়, তাদের কাব্যের বিষয়ে। আলোচনার মাধ্যমে তুলনামূলক সাহিত্যের মাহমুদ দারবিশের সাথে শামসুর রহমানের কবিসত্তার কিভাবে মিল রয়েছে এটি স্পষ্ট হয়ে উঠেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।